পাঠ করছি রুমাশ্রী সাহা চৌধুরী লেখা গল্প হীরের টুকরো। মা, আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়ে দিই, তুমি একটু শুয়ে থাকো আজ। ও মাম্মা, কি গো, কাল তো বলছিলে তোমার হাতে ব্যথাটা আবার বেড়েছে। সারাদিন খুঁজে খুঁজে এত কাজ করো না, এই বয়সটা কিন্তু একদম ভালো না। তাই সারাদিন সংসার আর বাবার সাথে ঝগড়া না করে একটু নিজের দিকে নজর দাও, না হলে আজ হাত ব্যথা কাল পা ব্যথা লেগেই থাকবে। কাল যে জেলটা লাগিয়ে দিয়েছিলাম একটু কমেছে গো তাতে? সকাল সকাল ছেলেটার দিকে ঘুম চোখে তাকিয়ে মনটা যেন কেমন এক অদ্ভুত ভালো লাগার আনন্দে ভরে যায় নন্দার। আজকালকার ছেলে হয়েও যেন অনেকটা আলাদা। দেখে তো চারদিকে, অনেক সময় এত রুডলি ছেলেমেয়েরা মা বাবার সাথে কথা বলে ভাবাই যায় না। ওর ননদের ছেলেই তো এমনভাবে কথা বলে যেন মা বাবা কিছুই জানে না, একদম মূর্খ। সেদিনই তো ওর এক বান্ধবী বলছিল ছেলের সাথে সারাদিনে 10টা কথা হয় কি না সন্দেহ। কথা বললেই এমন উত্তর দেয় যে কথা বলার ইচ্ছেই চলে যায়। আজকাল নাকি ওর মনটাও তেমন হয়ে গেছে, যখনই ছেলে ভালো করে কথা বলে মনে হয় নিশ্চয়ই কোনো দরকার আছে, অথচ সারাদিন ফোনে বান্ধবীর সাথে চ্যাট বা ফোন চলছে। শুধু ছেলে কেন, এই তো সেদিন ওর মাসতুতো বোন বলছিল মেয়ের কথা, ঘরের কোনো কাজ করে না, বিছানাপত্র জামা কাপড় সব দলা মোচড়া করে ফেলে রাখা। তেমনই হাল বইয়ের তাকের। মাকে সাহায্য করা তো দূরের কথা, কিছু বললেই চিৎকার করে বাড়ি মাথায় করে। লজ্জায় নিজেদেরই চুপ করে যেতে হয়। আসলে যত দিন যাচ্ছে মানুষ বোধহয় আত্মসুখী আর অমানবিক হয়ে যাচ্ছে, নিজের বাবা মাকেও ছাড়ে না। অথচ বাইরে থেকে যেন রিজু আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট, আরও ভালো হয়ে গেছে। দেখে দেখে আমার ছেলেটাকে সত্যি কত বড় হয়ে গেছে। এই তো সেদিন যেন স্কুল থেকে নিয়ে আসতাম, একটা ললিপপ প্রত্যেক দিন বরাদ্দ ছিল, ব্যাস ওটা পেলেই খুশি। কি অবস্থা করতিস জামা কাপড় আর জুতো মোজার। মায়ের কাছে যে কতবার এই কথাটা শুনেছে রিজু, তবুও আবার শুনল। ভালো লাগে ছোটবেলার গল্পগুলো শুনতে। অনেক সময় নিজেও জিজ্ঞেস করে, আচ্ছা মা, তোমার মনে আছে আমি যে ছোটবেলায় বন্ধুদের সাথে মারামারি করে এলে আগে তুমি দুঘা বসাতে, তারপর কোনো কথা বলতে? ওদিকেও মার খেতাম, আবার এদিকেও কানমলা। মার খেতিস, না মেরে আসতিস, যার দুষ্টুর শিরোমণি ছিলি তুই। ওহো, তখন ভাবতাম কবে যে বড় হবি, নিত্য একটা করে অপকর্ম মাথা খারাপ হবার জোগাড়। আর এখন ভাবি ছোটবেলাটাই ভালো ছিল, কত মজা করতাম ছোট্ট রিজুকে নিয়ে। ছোট ছোট বায়না, ছোট ছোট খুশি। কি যে গাড়ির নেশা ছিল তোর! তোর বাবা তো মাঝে মাঝে খেলনার দোকানে রাস্তা ছেড়ে দিয়ে অন্য জায়গা দিয়ে যেত তোকে নিয়ে। সত্যি মা, আমার খুব রাগ হয়েছিল যখন পুরনো বাড়িতে আমার 3 ব্যাগ ভাঙা খেলনা ফেলে এসেছিলে। হেসে ফেলেন নন্দা। ওহো বাবা, ওই জঞ্জালগুলো নতুন ফ্ল্যাটে আনবো। বন্ধুরা এলেই তো ওগুলো ছড়িয়ে বসতিস, আর তারপর শুরু হতো দক্ষযজ্ঞ আর মারামারি। ছেলের সাথে কথা হতে হতেই হঠাৎ বিছানা থেকে লাফ দিয়ে ওঠেন নন্দা। ইস, কথা বলতে বলতে খেয়ালই করিনি কত বেলা হয়ে গেছে। তোর বাবা কতক্ষণ বসে আছে, চা খেয়েছিস তোরা? সত্যি আজ খুব ঘুমিয়ে পড়েছিলাম। ওহো, চাপ নিও না মা, বাবার মর্নিং ওয়াক হয়ে গেছে। আচ্ছা, তুমিও তো একটু যেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আমার এক্সারসাইজ হয়ে গেছে। আমরা গ্রিন টি খেয়ে নিয়েছি, তোমারটা রেডি আছে। সত্যি ছেলেটা বাইরে থেকে অনেক কাজ শিখে গেছে, অথচ একসময় সব করে দিতে হতো। এবার একটা মেয়ে দেখতে হবে, ওর একটা বিয়ে দেওয়া খুব দরকার। বেশ কয়েক বছর চাকরি করছে, একা একা থাকে ব্যাঙ্গালোরে, ছুটি পেলেই চলে আসে। তবে সে তো মাত্র কয়েকদিন, তখন কোথা দিয়ে যে কেটে যায় দিনগুলো বোঝাই যায় না। মাঝে মাঝে ওরাও চলে যায় ওখানে। রান্নাঘরে কি খুটখুট করছিস রে? আরে আমি আসছি তো। ওখানে তো সেই একাই সব করিস। চলে এসো টেবিলে তাড়াতাড়ি, বাবাও চলে এসো, সারপ্রাইজ। মুখটা খুশিতে ভরে উঠল নন্দার। স্যান্ডউইচ, চা সব কি সুন্দর সাজিয়ে ফেলেছে টেবিলে। নন্দার রান্নার লোক নেই, নিজেই সব কাজ করে। আর কী বা কাজ,
তবু আজকাল মাঝে মাঝে হাঁপ ধরে যায়, হয়তো বা একঘেয়েমিও লাগে কিছুটা। শাশুড়ি মা আর ওর মা চলে যাবার পর এমন করে খাবার গুছিয়ে হয়তো অনেক দিন কেউ দেয়নি। মায়ের হাসি মুখটা দেখে এক ঝলক খুশিতে ভরে ওঠে রিজুর মনটাও। কাজগুলো সত্যিই ছোট, অথচ একসাথে যে সব কটা কাজ করে তার কাছে সত্যিই অনেকটা কাজ। মায়ের সাথে আজ একটু কাজ ভাগ করে নিতে কেন যেন খুব ভালো লাগলো। হয়তো অনেক সময় ছেলে মেয়ে ভেদাভেদে এই ইগোগুলোই, মানে সব কাজ মেয়েরাই করবে, এগুলো ছেলেরা করে নাকি, এই মানসিকতাই অনেকটা চাপ বাড়িয়ে দেয় ওর মায়ের মতো অন্য মায়েদের জীবনেও। এমন স্যান্ডউইচ যেন জীবনেও খায়নি নন্দা। সন্তানের হাতে বানানো জিনিস কি সত্যিই এত ভালো লাগে? তাই হয়তো ওর বাবা মারা যাবার আগে ওর হাতে বানানো হরলিক্সকে অমৃত বলেছিলেন। নন্দার পরে খুব মন খারাপ হয়েছিল, হয়তো বাবা চলে যাবেন বলেই এমন কথা বলে গিয়েছিলেন। ওর বানানো সব পদই বাবার অসাধারণ লাগতো। সন্তানের বানানো খাবারে যে কি অমৃত সুধা মেশানো থাকে তা আজ বুঝল নন্দা। ভাবনার অতলে তলিয়ে গিয়েছিল। কেমন হয়েছে মা, বললে না তো? নিশ্চয়ই ভালো হয়নি। কি গো বাবা? নন্দা রিজুর বাবার মুখ দিয়ে একসাথে বেরিয়ে এলো এক্সেলেন্ট। নন্দা হঠাৎই বলে উঠল অমৃত। হয়তো বাবার কথাটাই বেরিয়ে এলো মুখ দিয়ে। একসাথে বেশ জমজমাট হলো ব্রেকফাস্ট। আচ্ছা, তুই কবে বিয়ে করবি বলতো? এই রকম স্যান্ডউইচ আর ম্যাগি পাস্তা খেয়ে কদিন চলবে শুনি? মা, আমি এখন সব পারি। কি খাবে তুমি বলো? ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা। ঝোলটা তোমার মতো হয় না যদিও, তবুও তো দেখতে হবে মেয়ে। বিয়ে করবি না নাকি? বেশ কয়েক বছর তো হলো চাকরির, এবার দেখি কি বল। ছেলে চুপচাপ মুখটা দেখে নন্দা বুঝে নেয় নীরবতায় সম্মতির লক্ষণ। রিজু ব্যাঙ্গালোরে চলে যাবার পর কোমর বেঁধে লেগে পড়ে নন্দা। এর মাঝেই অনেকগুলো মেয়ের খবর পেয়েছে। তাছাড়া ওর ননদ বলেছে ওর ভাসুর্যির কথা, ওরা দিল্লিতে থাকে, খুব বড় লোক। মেয়েটা খারাপ না, তবে একটু বেশি আধুনিকা। দুই একটা মেয়ে দেখেছে নন্দা, সত্যি ভালো লাগে না এইভাবে মেয়ে দেখে বেড়াতে। দিন পাল্টেছে কিন্তু মেয়েরা বোধহয় তুল্যমূল্য বিচারে সেই একই জায়গায় থেকে গেছে। সত্যি খুব খারাপ লাগে চা মিষ্টি খেয়ে মেয়ে দেখে বেড়াতে। ইস, ছেলেটা এতদিন বাইরে থাকলো, কিন্তু শেষে এই কঠিন কাজটা নন্দার ঘাড়ে ফেলল। এর মাঝে হঠাৎই একদিন দেখা হয়ে গেল মলির সাথে ব্লাড টেস্ট করাতে গিয়ে। সত্যি প্রথমে চিনতে পারেনি নন্দা। রিজুর একদম ছোটবেলার বন্ধু শ্রীতমার মা। একদম নার্সারি থেকে 8 পর্যন্ত পড়েছে ওর সাথে। তারপর হঠাৎই ওর বাবা বদলি হয়ে গেল গৌহাটি। তাও যোগাযোগ ছিল কিছুদিন, তারপর যা হয়। আর ফোন নম্বর পায়নি। নন্দার মাঝে মাঝে মনে হতো মলির কথা, অথচ একসময় কত গল্প আর চা খাওয়া হতো ওদের সাথে ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে। সত্যি সব কেমন স্মৃতি হয়ে হারিয়ে যায় কোথায়। দেখতে দেখতে কোথা দিয়ে এতগুলো বছর পেরিয়ে গেছে। এত বছর বাদে মলিকে দেখে সত্যিই খুব ভালো লাগে নন্দার। কিন্তু এ কি চেহারা হয়েছে তোমার! সত্যি আমি প্রথমে চিনতেই পারিনি। তুমি না বললে হয়তো চিনতেও পারতাম না। দুজনের অনেক কথা হলো ওখান থেকে বাইরে বেরিয়ে। জানতে পারলো ওর হাজব্যান্ড খুব অসুস্থ, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছে, প্রায়শই ভর্তি করতে হয় হসপিটালে। এই করে খুব মানসিক সমস্যায় আছে ওরা। নন্দা বুঝতে পারে আর্থিক সমস্যাটা ওকে বলে না মলি, তবে ও শুকিয়ে যাওয়া চেহারাটা অনেক না বলা কথা বলে যায়। একসময় ওদের বাড়িতে রিজুর স্কুলে টাস্ক নিতে 2 একবার গেছেও নন্দা, যদিও এখন আর ওরা ওই বাড়িতে থাকে না বলল। বাড়িটা প্রমোটিং হওয়াতে ফ্ল্যাটে থাকে গড়িয়ার দিকে। আচ্ছা, শ্রীতমা এখন কি করছে গো? একসময় আমার ছেলেটা শান্ত বলে ওকে যা জ্বালাতো। ভাগ্যিস আমাদের বন্ধুত্বটা একদম মজবুত ছিল, তাই ওদের ঝগড়াতে কান দিতাম না। ছোটবেলায় রিজুটা সত্যিই মারকুটে ছিল, কত নালিশ যে আসতো। আর তোমার মেয়েটা একদম তার উল্টো। মলি বলে এখনও তেমনই আছে গো, চুপচাপ, খুব বোঝে আমাকে। তেমন কিছু না গো, ইংরেজিতে MA করেছে, এখনও পাকাপাকি কিছু হয়নি, চেষ্টা করছে। এখন প্রচুর টিউশন করে, চাকরির পরীক্ষাও দিয়েছে, হয়তো হয়ে যাবে। কাছেই একটা মিশনারি স্কুলে পড়ায়। ছেলেটাও একটা কোম্পানিতে আছে,
সবাই মিলে চেষ্টা করি সংসারটা চালিয়ে নিতে। রিজুর বাবাকে বলে নন্দা, একদিন ভদ্রলোককে দেখতে যাওয়া উচিত, তাই না, কি বলো? নন্দা একদিন মলিদের বাড়িতে গেল। ইস, সত্যি কি চেহারা হয়েছে ভদ্রলোকের, অথচ কি সুন্দর দেখতে ছিলেন এক সময়ে। তবে মলির ছেলে মেয়ে দুটো সত্যিই ভালো হয়েছে, এমনটা দেখা যায় না। কি সুন্দর পরিপাটি করে যেটুকু ওদের সম্বল তার মধ্যেই ঘর সাজিয়ে রেখেছে। শ্রীতমার ডিমের ডেভিল বানিয়ে খাওয়ালো। এত কাজ শিখে গেছিস, খুব ভালো হয়েছে রে খেতে। রিজুটাও খুব ভালোবাসে খেতে। রিজুর কথা শুনে এক টুকরো হাসি খেলে গেল শ্রীতমার মুখে। বাপরে, যা দুষ্টু শিরোমণি ছিল, প্রায় দিনই ওর পিঠে দুমদাম কিল বসাতো, আর না হলে টান দিয়ে ঝুঁটিটা খুলে ফেলতো। রিজুকে দেখলেই ভয় লাগতো। মলি বলে, ওই বলল মা, বাড়িতে একটু খাবার বানাই আন্টিদের জন্য। আসলে ওর বাবার জন্য প্রায়শই হসপিটাল বাড়ি ছোটাছুটি করি তো, তাই মেয়ে আমার অনেকটাই সামলায়। বাড়ি ফিরে আসে নন্দা। মাঝে মাঝে কথা হয় মলির সাথে। খুব দুঃখজনকভাবে মাস 2 বাদে ওর হাজব্যান্ড মারা যায়। নন্দা সেই সময় পাশে দাঁড়িয়েছিল ওদের। শ্রীতমার কান্না ভেজা মুখটা বড্ড ছুঁয়ে যায় নন্দাকে। রিজুর জন্য অনেকগুলো মেয়েই দেখা হয়েছে এর মধ্যে, তবুও এত আধুনিকা সাজগোজ করা মেয়ের মধ্যে কেন যেন হঠাৎই নন্দার মনে হলো শ্রীতমাকে ছেলের বউ করলে কেমন হয়। হয়তো রিজুরই বয়সী হবে, তা হোক, এখন তো হচ্ছে সমবয়সে বিয়ে। কিন্তু রিজু কি রাজি হবে? বড় হবার সাথে সাথে তো মানসিকতাও পাল্টায়। যদিও ওকে বলেছে এর মধ্যে মলির সাথে দেখা হওয়ার ব্যাপারটা, শুনে ও খুশিই হয়েছে। না থাক, ফোনে এত কথা হয় না। তাছাড়া সদ্যই তো ওর বাবা মারা গেছে, এখন ওদের কাল অসৌচ চলছে। মাস 3 বাদে রিজু আসে। ওকে সঙ্গে নিয়ে যান মলিদের বাড়িতে। ও বাবা, দুটিতে তো বেশ কথা বলছে, এখন আর ঝগড়া হচ্ছে না। রিজুর পাশে শ্রীতমাকে ভালোই লাগছে, দেখলো নন্দা। ভাব তো হবেই, পুরনো বন্ধু বলে কথা। যদিও শ্রীতমা একটু শান্ত, বরাবর বেশি কথা বলে না, কম বয়সে অনেকটা দায়িত্ব চেপেছে ওর ঘাড়ে। ডিমের ডেভিলটা সত্যিই অসাধারণ বানায় মেয়েটা। এই, কয়েকটা প্যাক করে দে তো, পরে খাবো বাড়িতে নিয়ে। ছেলেকে ধমক দেয় নন্দা। কি বলছিস কি, পেটুক কোথাকার, ওর কাছে আরও চপ বানানো আছে কি না কে জানে। একটু হাসে শ্রীতমা। আমি বানিয়েছি গো, বেশি করেই। না দিলে হয়তো আবার সেই ছোটোবেলার মতো চুল ধরে টানবে, অথবা পিঠে একটা কিল বসাবে। সবাই হাসে এবার। ছেলেকে নিয়ে কয়েকটা মেয়ে দেখেছে এর মধ্যে। রিজু খুব একটা কিছু বলেনি। ওর ননদের ভাসুরের মেয়েকে দেখতে যেতে খুব বলছে। এর মধ্যেই ছেলেকে একটু ইতস্তত করে শ্রীতমার কথাটা বলে নন্দা। এই তো তোমার শুরু হয়ে গেল ঘটকালি। বন্ধুত্বটাই তো ছিল ভালো মা, সব কিছুতেই পাত্রী দেখা শুরু করলে কি হবে? তুমি ওদের কিছু বলেছ নাকি? না রে, ওদের বলে আর কী লাভ, তোরই যদি মত না থাকে। আচ্ছা, আমাকে 2-1 দিন সময় দাও, একটু ভেবে নি, তারপর তোমাকে বলবো। আজকাল ছেলেকে একটু বেশি ফোনে ব্যস্ত দেখে নন্দা। অনেক রাত পর্যন্ত ফোনে গল্প। কার সাথে এত কথা বলে কে জানে। কিছু বলছেও না। এবার সত্যি জিজ্ঞেস করতে হবে, না হলে ননদের ভাসুরের মেয়ের ব্যাপারটা দেখবে। কি রে, কিছু বললি না তো? তাহলে কি তোর পিসিমণিকে বলবো? মা, তোমাকে যে কি করে বলি ব্যাপারটা, আমার সাথে না রিসেন্টলি একজনের আলাপ হয়েছে। আসলে ও পরিষ্কার করে বলছে না কিছু, যদিও আমি অলরেডি প্রপোজ করে ফেলেছি। মুখটা একটু কাঁচুমাচু হয় নন্দার। ভাগ্যিস মলিদের কিছু বলেনি, এই জন্যই তো ফোনে গল্প ছেলের। কে রে, কোথায় থাকে? একটা ছবি তো অন্তত দেখা দেখি কেমন মেয়েটা। এই তো শুরু হলো প্রশ্নের ঝুড়ি। আরে, আমাকে তো এখনো হ্যাঁ বললো না, জানি না বলবে কি না। আমি চাপে আছি, আর তুমি শুধু ব্যস্ত করছো। কাল তো তুই চলে যাবি, আবার আস্তে আস্তে সেই দেওয়ালি। আমি ততক্ষণ কি হাত গুটিয়ে বসে থাকবো? কি যে করিস না, ভালো লাগে না। তোর যখন কাউকে পছন্দ তো আগে বললেই হতো। আমি অযথা এত চেষ্টা করলাম, চা মিষ্টি খেয়ে খেয়ে সুগার বাড়ালাম, আর তোর পিসি তো আমার মাথা খেয়ে ফেলবে এবার। ওহো মা, একটু না হয় খেলোই পিসিমণি,
তোমার প্রিয় রায়বাঘিনী বলে কথা। দেখি কাল যদি আমায় সিআপ করতে এয়ারপোর্টে আসে তাহলে বুঝবো রাজি আছে। পরের দিন ছেলেকে ছাড়তে ওরা কর্তাগিনী এয়ারপোর্টে যায়। রিজু ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছে। কি রে, এবার যাবি তো ভেতরে? বোর্ডিং পাস নিতে দেরি হয়ে যাবে তো। একটু ওয়েট করো মা, দেখি যদি সে আসে তাহলে বুঝবো রাজি। ইস, আমারই খারাপ লাগছে। কি মরতে যে প্রপোজ করতে গিয়েছিলাম। আমাকে তো কিছুই বললি না। তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতাম। এটা তো মনে হয় হবে না। তাহলে কি শ্রীতমাদের কি বলবো কথাটা? না না, একদম দরকার নেই। ওটা একটা ভীতু হাঁদা, একদম ভোঁদাই মার্কা মেয়ে। আমার একটুও পছন্দ না এমন মেয়ে। ওকে শুধু পিট্টি দেওয়া যায়, যেমন স্কুলে দিতাম। অনেক হয়েছে, এবার যা তো ভেতরে, দেরি হয়ে যাচ্ছে। মাস দুয়েক বাদে আবার নন্দার বাজার দোকান তুঙ্গে চলছে। কি যে করবে ভেবে পাচ্ছে না। হঠাৎই ছুটি পেয়েছে ছেলে, তাই চলে আসছে। কাল আসবে আর আজ জানালো। কি মুশকিল কাণ্ড। আর একটু আগে বললে ওর পছন্দের রান্নাগুলো আগে থেকে করে রাখতে পারত। পরের দিন এয়ারপোর্টে গেছে ছেলেকে আনতে ওরা। কেন যে ফ্লাইটটা দেরি করছে কে জানে। কিছুক্ষণ বাদে ফোন পায়, ল্যান্ড করেছে, একটু বাদেই আসছে। পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে রিজু। ওহো, এসে পড়েছিস? অনেকটা দেরি করলো ফ্লাইটটা। শরীর ঠিক তো বাবা? চল এবার বাড়ি যাই। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। কি রান্না করেছো মা আজ? ওরে পেটুক, শুধু খাওয়ার চিন্তা। চল তো আগে। মা, বাবা, অনেকক্ষণ এসেছো তো তোমরা। তোমাদের একটু কফি খাওয়াই? বাড়ি থেকে তো অনেকক্ষণ বেরিয়েছ। ওরা দুজনেই বলে ওঠে, না না, বাড়িতে চল তো, এখন কফি খাবো না। একটু ওয়েট করো না মা, যদি ও আসে। এখনও ওর ভূত মাথা থেকে নামেনি। কি ছেলে রে তুই। হঠাৎই চোখ পড়ে যায় একটু দূরে শ্রীতমা আর ওর ভাইয়ের দিকে। অবাক লাগে নন্দার। শ্রীতমার ভাই কি বাইরে কোথাও যাচ্ছে? মলি তো কিছু বলেনি। ওদেরকে ডাকতে যাবে ভাবতেই দেখে ওরা এদিকে এগিয়ে আসছে। তোরা এখানে কি করছিস রে? কোথাও যাবি নাকি? আরে না না, এই তো সেই ভীতু ভোদাইটা মা, যাকে তোমার পছন্দ। ও রাজি হলো বলেই তো চলে এলাম আবার। কিছুতেই রাজি হচ্ছিল না জানো। দেখতেই অমন চুপচাপ, আসলে খুব জেদিও। ভাবছিল আমরা বুঝি দয়া করছি ওর উপর। কী সব ভাবে বলো তো। আমার মাকে কেউ রিফিউজ করবে তা কেমন করে সহ্য করব বলো তো। তাই আমি প্রপোজ করেছিলাম। প্রথমে বোধহয় পিট্টি খাওয়ার ভয়ে হ্যাঁ বলেনি, সময় নিচ্ছিল। তারপর আবার ডেভিল বানানোরও চাপ আছে। শ্রীতমা এসে প্রণাম করে ওদের। এই এখানে কি? আমাদের বাড়ি কবে আসবি বল? তোমরা যেদিন বলবে, বলে একটু লাজুক হাসে রিজুর দিকে তাকিয়ে। ওর বাবার বাৎসরিকটা হয়ে যাওয়ার পর আর বেশি দেরি করেনি নন্দা। শ্রীতমাকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে বউ করে, মনের মতো সাজিয়ে। মলি খুব ইতস্তত করে কিছু জিনিস আর গয়না দিতে চেয়েছিল। মেয়েকে শুধু পাঠাতে ইচ্ছে করেনি, তাই চেষ্টা করেছিল যদি কিছু দিতে পারে। তবে কিছুই নেয়নি ওরা, নিজেরা সাজিয়ে এনেছিল শ্রীতমাকে। নন্দার বিয়ের সময় ও শ্বশুরমশাই ওর বাবার কাছ থেকে 20,000 টাকা আর 10 ভরি সোনা চেয়েছিলেন। ওর বাবা দিয়েছিলেন। খুব খারাপ লেগেছিল নন্দার। যদিও বাবা বুঝিয়েছিলেন ওরা না চাইলেও তিনি দিতেন, এত ভালো ছেলে। ওই কষ্টটা আজও মনে দাগ কেটে আছে নন্দার। এ কেমন নিয়ম? মেয়েকে বড় করে মানুষ করে আবার পণ দিয়ে তুলে দিতে হয় অন্যের হাতে। আর সেখানে গিয়েও তো একটা মেয়েকে সবই সামলাতে হয়। ফুলশয্যার দিন ফুলশয্যার জন্য সাজানো হয়েছিল ওর শ্বশুরের আমলের সেগুন কাঠের কারুকার্য করা খাটটাকে যত্ন করে। নন্দার ননদ এসে মুখ মাখিয়ে বলেছিল, সত্যি বৌদি, তোমাদের যে কি ভীমরতি হলো, এমন ঘরে সম্পর্ক করলে যারা একটা খাটও দিতে পারে না। আমার ভাসুর হলে পুরো ইন্টেরিয়র ডেকোরেশন করে তোমার ফ্ল্যাটটাই সাজিয়ে দিত। এমন হীরের টুকরো ছেলে আমাদের। সেই জন্যই তো কিছু নিলাম না গো। হীরের ঝলকানির পাশে যে সব কিছুই নিষ্প্রভ আর ফেলনা। হীরের জৌলুস সবসময় ছাপিয়ে যায় যে কোনো যৌতুককে। ভালো থাকোরা, দুটিতে এই আশীর্বাদ করো। জিনিস দিয়ে কি হবে? ফুলের সাজে সাজছিল শ্রীতমা। নন্দার কথাটা যেন অদ্ভুত এক ভালো লাগার আবেশ ছড়িয়ে দিল। হয়তো অনেকটাই নিশ্চিন্তও হলো।
রজনীগন্ধার ফুলের গন্ধে শ্রীতমা ভেসে গেল এক নতুন জীবনের খোঁজে রিজুর সাথে। সত্যি বড় নিশ্চিন্তেই রিজুর চওড়া বুকে মাথা রাখল শ্রীতমা। পিট্টি দেওয়া মারকুটে ছেলেটা পরম যত্নে টেনে নিল তার হারিয়ে যাওয়া বন্ধুকে সারা জীবনের মতো বন্ধু করে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।